দেখো দ্রবণ জিনিসটা কি না, দ্রবণ হলো দুই বা ততোধিক, দেখো আমি এখানে মার্ক করছি, দুই বা ততোধিক পদার্থের সমসত্ব হোমোজিনিয়াস মিশ্রণকে দ্রবণ বলে, যার উপাদান গুলির অনুপাত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। এর মানে কি দাঁড়ালো? দেখো, একটা আমি পাত্র আঁকছি, ধরো এইটা একটা হলো পাত্র। এই পাত্রটার মধ্যে দেখো, পাত্রটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেখো, পাত্র মানে একটা জিনিস আঁকলাম, এর উপর আমরা কি নিলাম, জল ঢাললাম। ধরো জল ঢাললাম, এই পাত্রে আমরা কিছুটা জল নিয়েছি, এর উপর আমরা কি দিচ্ছি, দেখো চিনি এর উপর অ্যাড করলাম, তারপরে একটা আমরা শরবত বানালাম। এরপরে তুমি বলো তো, এই শরবতটা পুরোপুরি বনে গেছে। এরপর তুমি বলো, আমি এই শরবতটাকে দুটো গ্লাসে ঢাললাম, এটাতেও ঢাললাম আর এটাতেও ঢাললাম। এরপরে তুমি টেস্ট করো, এটাও টেস্ট করো, তুমি কি বুঝতে পারবে? এটা যতটা মিষ্টি লাগছে, সেম এটাও ততটাই মিষ্টি লাগবে। এর মানে হলো এইটা সমসত্ব রয়েছে, এই মিশ্রণটাকে আমরা বলবো সমসত্ব। দেখো, যেমন এই জায়গার, ধরো দেখো একটু মুছতে দাও, ধরো এই জায়গাটা, কালারটা চেঞ্জ করে নি। এরপরে দেখো, ধরো এই জায়গাটাকে যদি তুমি এই জায়গার শরবতটা নাও, তাহলে সেটা যে পরিমাণ মিষ্টি লাগবে, এটাও এইখান থেকেও যদি তুলো, সে যেখান থেকেই তুলো, সমস্ত জায়গায় চিনির কণাগুলা একভাবে মিশে আছে, তাই এটা একই রকম টেস্ট লাগছে। মানে এই জায়গাটা হয়তো তুমি তুললে কম মিষ্টি লাগবে, এইটা তুললে বেশি মিষ্টি লাগবে, এমন তো হবে না। তাই যেহেতু এটা সারাই একরকম ভাবে ছড়িয়ে আছে, তাই এটাকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। মানে ধরো আমি আঁকছি এখানে একটা পাত্র, ধরো এই পাত্রের মধ্যে আমরা কিছুটা মসুর ডাল নিলাম, আর এর সাথে আমরা এড করলাম বালি। এর সাথে কি এড করলাম? বালি এড করলাম। এরপরে যদি বালি এড করি, তাহলে কি দেখতে পাবো? সব জায়গায় মসুর ডাল এবং বালি সমান পরিমাণে কি মিলেমিশে থাকবে না, কোথাও কম মসুর ডাল দেখতে পাবো, কোথাও বেশি দেখতে পাবো। এটাকেই বলা হয় অসমসত্ব মিশ্রণ। আশা করি সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ কি সেটা ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, আমরা দ্রবণ তো পড়লাম, মানে দুই বা তার বেশি পদার্থের কি হতে হবে? সমসত্ব মিশ্রণ হতে হবে, তাহলেই আমরা কি বলবো? সেটাকে দ্রবণ বলতে পারবো। এরপর দেখো, দ্রবণের দুটো অংশ থাকে। কি কি না, দুটো অংশ থাকে, একটা দ্রাবক এবং একটা দ্রাবক। একটা হচ্ছে দ্রাবক, যে দ্রবণে যে পদার্থটি বেশি পরিমাণে থাকে তাকে আমরা কি বলবো? বা যে উপাদানটি বেশি পরিমাণে থাকে তাকে আমরা বলবো দ্রাবক। দেখো নামটাতেই দ্রাবক আছে, আর যে অংশটি কম পরিমাণ থাকে তাকে কি বলবো আমরা? দ্রাব। দেখো এইখানে একটা ক বাড়তি রয়েছে, দ্রাবটাই একটা ক নেই, তাই এটা কম পরিমাণে যেটা থাকে তাকে আমরা বলবো দ্রাব, আর যেটা বেশি পরিমাণে থাকে তাকে কি বলবো আমরা? দ্রাবক। আর ইংলিশ নামটাও মনে রাখবে, ভবিষ্যতে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে এই ইংলিশ নামটা খুবই কাজে লাগবে। দেখো ইংলিশ নামটাতেও রয়েছে সলভেন্ট। দ্রাবক মানে যে উপাদানটি দ্রবণ তৈরিতে বেশি পরিমাণে লাগে তাকে বলবো আমরা দ্রাবক বা সলভেন্ট। আর দ্রাবকই যে উপাদানটা কম পরিমাণে লাগে দ্রবণ তৈরি করে তাকে বলা হয় দ্রাবক বা সলিউট। এটা মনে রাখবে। এরপরে দ্রাবকের উদাহরণ কি? দ্রাবকের উদাহরণ হলো, দেখো শরবতের মধ্যে জলটাই তো বেশি থাকে। দেখো এইখানে আমরা যদি শরবত বানাই, তাহলে এইখানে তো জলটাই বেশি পরিমাণ থাকবে, তো জলটাকে আমরা কি বলবো? দ্রাবক। আর এই জলের মধ্যে যে চিনি থাকে, এই চিনিটা কম পরিমাণে থাকে, তাহলে এই চিনিটাকে আমরা কি বলবো?
চিনি বা নুনটাকে, লবণটাকে আমরা বলবো দ্রাব। বোঝা গেছে? চলো, দ্রবণ কি নিয়ে তৈরি হয় দেখো, এইখানে একটা ছকের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে। দ্রবণ অর্থাৎ সলিউশন মানে দ্রাব, যেটা কম পরিমাণে থাকে, সলিউট প্লাস এর সাথে সাথে কি দ্রাবক, যেটা বেশি পরিমাণে থাকে। যেমন জলটা হবে আমাদের কি দ্রাবক, আর দ্রাবটা হবে আমাদের চিনিটা। আশা করি বোঝা গেছে এতদূর। এরপর দেখো পরের দ্রবণের প্রকারভেদ জানবো। দ্রবণ কয় প্রকার? দ্রবণকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। সেই 3 ভাগটা কি কি না, প্রথমেই আমরা পড়বো প্রকৃত দ্রবণ। প্রথমে আমরা কি পড়বো? প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন। দেখো ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ জিনিসটা কি না, ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ জিনিসটা হচ্ছে, দেখো আমরা এখানে কালিটা চেঞ্জ করে নিচ্ছি। এবার যে দ্রবণে দ্রাবের কণাগুলির ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে থাকে এবং কণাগুলি দ্রাবকের মধ্যে মিশে সম্পূর্ণ স্বচ্ছ, স্বচ্ছ মানে একদম ক্লিয়ার, ও সমসত্ব, সমসত্ব মানে তো তোমরা বুঝতে পারলেই, সব দিকেই সমানভাবে মিশে থাকে, সেটা সমসত্ব বলে। সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন বলে। এর উদাহরণ কি? জলে চিনি বা লবণের দ্রবণ। দেখো জলের মধ্যে আমরা যদি চিনিটা বা লবণটাকে যোগ করি, দেখো জলের মধ্যে আমরা যদি চিনি বা লবণটাকে যোগ করি, তাহলে কিছুক্ষণ পরে দেখতে পাবো আমরা সেটা চিনি আর লবণটা কি পুরোপুরি এই জলের মধ্যে মিশে গেছে। আর এটা কেমন দেখতে লাগবে? একদম স্বচ্ছ দেখতে লাগবে, স্বচ্ছ এবং সমসত্ব, মানে যে জায়গাটায় টেস্ট করো না কেন একই রকম লাগবে, কারণ নুন এবং চিনিটা সব জায়গায় সমানভাবে মিশে গেছে, লবণ এবং চিনিটা সব জায়গায় সমানভাবে মিশে যাওয়ায় সমসত্ব দ্রবণ, মানে সব জায়গাটা একই টেস্ট লাগছে। আর এই দ্রবণটাকে আমরা কি বলবো? প্রকৃত দ্রবণ। যদি তোমাদেরকে বলা হয় প্রকৃত দ্রবণের একটি উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে না, তোমরা বলবে জলে চিনি এবং লবণের দ্রবণ, অর্থাৎ চিনির শরবত। বোঝা গেছে? এরপরে দেখো আমরা কলয়েডাল সলিউশন বা কলয়েডীয় দ্রবণ নিয়ে আলোচনা করব। দেখো কলিয়োডীয় দ্রবণ জিনিসটা কি? যে মিশ্রণে দ্রাবের কণাগুলির ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মধ্যে থাকে এবং কণাগুলি দ্রাবকে সম্পূর্ণ দ্রবীভূত না হয়ে প্রলম্বিত অবস্থায় ঘুরে বেড়ায়, অর্থাৎ দেখো প্রলম্বিত মানে কি আটকে যাওয়া অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কলয়েড। কলয়েডের উদাহরণ কি? দুধ, ভাতের ফ্যান, রক্ত, কুয়াশা, এগুলিকে কি বলবো আমরা? কলয়েড। এরপরে তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নটা কি হচ্ছে দেখো, এই যে 10⁻⁻7, 10⁻⁻5, 10⁻⁻8, এইটার মানে কত ছোট সেই জিনিসটা দেখো। আমি এটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো এই জায়গায় যদি আমি লিখি 10⁻, দেখো প্রকৃত দ্রবণের দ্রাবকণাগুলোর ব্যাস কত ছিল? প্রকৃত দ্রবণের দ্রাবকণাগুলোর ব্যাস ছিল 10⁻⁻8 সেন্টিমিটার ছিল তো, 10⁻⁻8 সেন্টিমিটার। এটার মানে কি? ধরো এটার মানেটা দেখো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো একটা দ্রাবকণা রয়েছে, এটা হলো 1 সেন্টিমিটার ব্যাসের দ্রাবকণা। ব্যাস মানে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা নিচু ক্লাসে পড়ে থাকবে যে দেখো এটা হলো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এই বৃত্তটার মাঝে আমরা একটা লাইন টানলাম কেন্দ্র বরাবর, কেন্দ্র দিয়ে, এটাকে বলা হয় ব্যাস। তো দ্রাবকণাগুলির ব্যাস যদি 1 সেন্টিমিটার ধরা হয়, 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার ধরছি আমরা, তাহলে এই 1 সেন্টিমিটারকে যদি 10⁸, মানে 10⁸ মানে কি একের পরে 8টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরপর দেখো
এটা কত বড় সংখ্যাটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 কোটি। দেখো 1 সেন্টিমিটার মানে বেসের কণাটাকে আমরা কত 10 কোটি ভাগে যদি ভাগ করা হয়, তাহলে দেখো এইটাকে যদি 5 ভাগেই ভাগ করা হয় তাহলেই কত ছোট হবে। 5 ভাগে ভাগ নয়, এটাকে 10 কোটি ভাগে যদি ভাগ করা হয় এই কণাটাকে, মানে 10 কোটি বার ভাগ করা হয় তাহলে কতই ছোট হবে, সেইটা কল্পনা করো। আর এটাকেই যদি আমরা সূচকে তোমরা শিখেছো যে 1/10⁸ মানে কি হয়? 10⁻⁻8 সেন্টিমিটার। বোঝা গেছে এই কণাটা কত ছোট? মানে এক সেন্টিমিটারকে 10 কোটি বার যদি কাটা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো এইটা। এত ছোট ছোট কণা থাকে। তাই দ্রাব কণা, ধরো একটা চিনি যদি কণা আমরা নিই, তাহলে সেই যদি এটার আমরা শরবত বানাই তাহলে চিনির কণাটার কত ছোট ছোট কণায় ভাগ হবে না? 10⁻⁻ কি -8 সেন্টিমিটার। 10⁻⁻8 মানে 1 সেন্টিমিটার। এইটাকে আমরা কত ভাগে ভাগ করেছি? 10 কোটি ভাগে। 10 কোটি ভাগে ভাগ করলে যা দাঁড়ায় সেটাই হলো এই সংখ্যাটা। মানে কত ছোট, ভাবতে পারছো? আর এই সংখ্যাটা পার্চমেন্ট কাগজ, মানে যেখানে একদম একটুও মানে কি বলবো ছিদ্র থাকে না, সেই কণার মধ্যে দিয়েও পার হতে পারে এই কণাটা, এই দ্রাব কণাটা, মানে এতই ছোট। তাই এটা আমরা আশা করি বুঝতে পারলে কত ছোট। এরপর দেখো, এরপর আমরা করব কলিয়োডীয় দ্রবণ। কলিয়োডীয় দ্রবণটা কি দেখে নাও আরেকবার। দেখো, যে মিশ্রণে দ্রাবের কণাগুলির ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটারের মধ্যে থাকে এবং কণাগুলি দ্রাবকে সম্পূর্ণ দ্রবীভূত না হয়ে প্রলম্বিত অবস্থায় ঘুরে বেড়ায়, তাকে কলোয়েড বলে। যেমন উদাহরণ কি? দুধ, ভাতের ফ্যান, রক্ত, কুয়াশা। বোঝা গেছে? যেমন কুয়াশায় দেখে থাকবে তোমরা, বায়ুমণ্ডলের মধ্যে কি সেই ধূলি কণাগুলো কি করতে ভাসতে থাকে, মানে কি বলবো, আটকা অবস্থায় থাকাটাকেই বলা হয় এখানে প্রলম্বিত অবস্থায় থাকা। এটাকে আমরা বলবো কলোয়েডীয় দ্রবণ। যেমন ভাতের ফেনা, ভাত রান্নার পরে সেই ফেনাটা কেমন ভাবে থাকে তোমরা দেখিয়ে থাকবে, সেই উপরে উপরে থাকে। এটাকে আমরা কি, ভাতের ফেনাটা কিসের উদাহরণ হবে না? কলিয়োডীয় দ্রবণের। এরপর দেখো প্রলম্বন। প্রলম্বন জিনিসটা কি? তোমাদের হয়তো বোরিং লাগবে, কিন্তু বোরিং লাগার কথা নয়। এই ক্লাসটা ভালো করে দেখো, সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো প্রলম্বন বা সাসপেনশন। প্রলম্বন বা সাসপেনশন জিনিসটা কি? যে মিশ্রণে, আগে আমরা উদাহরণটা নিই তারপরে সংজ্ঞাটা পড়বো। দেখো, জলের মিশ্রণে, ধরো একটাতে জল নিয়েছো তুমি, এই জলের মিশ্রণে চকের গুঁড়ো দিয়ে দিলে, চকের ধরো একটা চোখ, এই চোখটাকে গুঁড়ো করে এইখানে মিশালে, তাহলে কি দেখতে পাবে? সেগুলো ভাসছে। আর এক সময় যদি সেটাকে রেখে দেওয়া হয় তাহলে কি দেখতে পাবে? সেই চোখের গুঁড়োগুলো নিচে থিতিয়ে পড়েছে। এটাকেই বলা হয় প্রলম্বন। প্রলম্বন জিনিস এইবার বুঝো প্রলম্বন কি। এইখানে চোখের গুঁড়োও নিতে পারো বা কাদাও নিতে পারো। কাদা মিশালে কি হবে? এক সময় দেখবে পুরো ঘোলা হয়ে যাবে জলটা এবং কোনো দেখা যাবে না, অস্বচ্ছ দেখা যাবে। আর এক সময় যদি এটাকে বেশি সময় ধরে রাখা হয় তাহলে কি দেখা যাবে? যে নিচে কাদাগুলি জমা হয়ে পড়ে রয়েছে। এটাকেই বলবো আমরা প্রলম্বন বা সাসপেনশন। এরপরে দেখো সাসপেনশন বা প্রলম্বনের সংজ্ঞাটা এরপরে ক্লিয়ার হবে। দেখো, যে মিশ্রণে কঠিন পদার্থের কণাগুলির ব্যাস 10⁻⁻5 সেন্টিমিটার এর চেয়ে বড় হয়, মানে ছোট বলছে না, এর চেয়ে বড় হয়, এবং কণাগুলি দ্রাবকের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, তাকে প্রলম্বন বলে। কিছুক্ষণ রেখে দিলে কণাগুলি থিতিয়ে পড়ে। দেখো, কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে কণাগুলি কি হবে? থিতিয়ে পড়বে। উদাহরণ কি? চোখ গুঁড়ো, জলের মিশ্রণ ও কাদা জল। বোঝা গেছে প্রলম্বন জিনিসটা কি। এরপরে দেখো পরের স্লাইডে আমরা তিনটারই পার্থক্য করে পড়ার চেষ্টা করব। দেখো, এই যে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন পড়লাম, কলোয়েড সলিউশন পড়লাম, তারপরে কি প্রলম্বন বা সাসপেনশন পড়লাম। তো আমরা প্রকৃত দ্রবণের কণাগুলোর বেশ
কি দেখলাম যে 10⁻⁻8 বা 10⁻⁻8 এর থেকেও ছোট হয়, মানে 10⁻⁻7 এর চেয়েও ছোট প্রকৃত দ্রবণের দ্রাব কণাগুলির ব্যাস। এরপর কলোয়েড কণাগুলির ব্যাস কি হয়, 10⁻7 সেন্টিমিটার থেকে 10⁻5 সেন্টিমিটার হয়। এরপর দেখো প্রলম্বনের কি হয়, 10⁻5 সেন্টিমিটার চেয়ে বড় হয়, মানে প্রলম্বনেরটা তোমরা খালি চোখেও দেখবে যে কাদা যদি দেওয়া হয় জলের মধ্যে তাহলে সেই কাদাটা আমরা দেখতে পাই, তার জন্য এটাকে বড় করে দেখানো হয়েছে। এরপরে দেখো এই প্রকৃত দ্রবণটা কেমন হয়, তোমরা দেখলে শরবতটা কেমন হয়, সমসত্ব হয়, সব জায়গায় একভাবে থাকে মিশে, মানে যে জায়গাটাই টেস্ট করো একই রকম লাগবে। আর স্বচ্ছ হয়, মানে একদম পরিষ্কার দেখা যায়, তাই সমসত্ব স্বচ্ছ হয় প্রকৃত দ্রবণ। এবং কলোয়েড দ্রবণ কি হয়, অসমসত্ব হয়, যেমন ভাতের ফেনা অসমসত্ব হয়, মানে সব জায়গায় একভাবে মিশে থাকে না, এবং অস্বচ্ছ হয়। অস্বচ্ছ মানে কি একদম ক্লিয়ার দেখা যায় না। এরপর দেখো প্রলম্বনের কি, সেই একই অসমসত্ব হয়, মানে সব জায়গায় একরকম নয়, আর কি অস্বচ্ছ হয়, অস্বচ্ছ, যেমন কাদা জল কি স্বচ্ছ হবে না, আর কাদা জল সব জায়গায় কাদা সমান পরিমাণে থাকবে না, তাই এটা অসমসত্ব। এরপর দেখো ফিল্টার কাগজ ভেদ করতে পারে কিনা, এই জায়গাটায় যদি আমরা সহজ করে লিখি তাহলে এটা লেখা যেতে পারে। দেখো এই জায়গাটা আমরা একটু এটা মুছে সহজ করে লেখার চেষ্টা করছি। দেখো তারপরে দেখো ফিল্টার পেপার প্রকৃত দ্রবণ কি করতে পারে, ভেদ করতে পারে। ফিল্টার পেপার আগেরটাই ঠিক রয়েছে, ছাড়ো এটা চেঞ্জ করার দরকার নেই। দেখো ফিল্টার পেপারে প্রকৃত দ্রবণ সহজেই গলে যায়, মানে ফিল্টার পেপারকে গলিয়ে দেয়, এবং কলোয়েডেও সহজে গলে যায়, আর প্রলম্বনে কি গলে না, আটকে যায়। অর্থাৎ যদি আমরা এই পয়েন্টটাকে যদি আমরা বানাতে চাই কি বানাবো, যে ফিল্টার কাগজ ভেদ করতে পারে প্রকৃত দ্রবণ, এবং কলোয়েড দ্রবণও ফিল্টার কাগজ ভেদ করতে পারে, কিন্তু প্রলম্বনের কণাগুলি এতই বড় যে ফিল্টার কাগজ ভেদ করতে পারে না। বোঝা গেছে? এরপরে দেখো টিন্ডাল প্রভাব জিনিসটা কি। দেখো টিন্ডাল প্রভাব হলো এমন একটা ঘটনা, যেমন তোমরা দেখে থাকবে, দেখো তোমরা কিছুদিন আগে একটা ট্রেন্ড দেখে থাকবে, সেই ট্রেন্ড কি ছিল, একটা গ্লাসের নিচে ফ্ল্যাশ লাইট জ্বালানো হচ্ছিল, আর তার উপরে কি দেওয়া হচ্ছিল, হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছিল, হলুদ গুঁড়ো। এবং সেই হলুদ গুঁড়োটা দেখতে কেমন, খুবই, মানে প্রত্যেকটা কণা দেখা যাচ্ছিল। এই ঘটনাটাকেই টিন্ডাল প্রভাব বলা হয়। মানে দেখো আরো সহজভাবে যদি বোঝাতে চাই তাহলে দেখো, কোনো একটা ধরো এইখানে আমরা ভাতের ফেনা নেওয়া হয়েছে, আর এটার উপর তীব্র আলোক রশ্মি চালনা করা হচ্ছে, লেজার লাইট ধরো চালনা করলে, তাহলে কি দেখা যাবে, এই লেজার লাইটের মাধ্যমে এই যে কণাগুলো রয়েছে, এই কণাগুলির দ্বারা এই লাইটটা কি হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে এদিকে ওদিকে, এবং তার ফলে কি দেখা যাবে, যে এই কণাগুলো একদম পরিষ্কার ভাবে দেখতে পাবো আমরা। এই ঘটনাটাকে আমরা বলবো টিন্ডাল প্রভাব। এই টিন্ডাল প্রভাব কার দেখা যায়, শুধুমাত্র কলোয়েড দ্রবণেরই এই টিন্ডাল প্রভাবটা দেখা যায়। টিন্ডাল প্রভাবটা শুধুমাত্র কার দেখা যায়, এই শুধুমাত্র কলোয়েড দ্রবণের, কলোয়েড ছাড়া আর কারোই দেখা যায় না। এর প্রকৃত দ্রবণেরও দেখা যায় না এবং প্রলম্বনেরও দেখা যায় না, শুধুমাত্র দেখা যায় কলোয়েড দ্রবণের বলছে। এরপর কলোয়েডীয় দ্রবণের কণাগুলি পার্চমেন্ট কাগজ বা প্রাণীজ ঝিল্লি, মানে সেমি পারমিয়েবল মেমব্রেন এর মধ্য দিয়ে যেতে পারে না। কারণ কি, কারণ এর দ্রাব কণাগুলোর বেশ একটু বড় হয়, তার জন্য। যেমন প্রকৃত দ্রবণের দ্রাব কণাগুলির বেশ ছোট ছিল, খুবই ছোট ছিল, যেমন 10⁻⁸ সেন্টিমিটার বা তারও কম, তার জন্য ভেদ করতে পারত, মানে প্রাণীজ ঝিল্লি সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য পর্দা ভেদ করতে পারত, কিন্তু কলিয়েডীয় দ্রবণের দ্রাব কণাগুলি ভেদ করতে পারে না, এটাই বলছে। এরপরে দেখো 2 নম্বরে কি বলা আছে, ব্রাউনীয় গতি। কলোয়েড কণাগুলি বিস্তার মাধ্যম মানে কোনটাকে বলা হয়, যে দ্রবণের মধ্যে যেটা থাকে দ্রাবক,
সেটাকে বিস্তার মাধ্যম বলা হয়। কণাগুলির ধাক্কার সময় আঁকাবাঁকা পথে ইতস্তত ঘুরে বেড়ায়, একে ব্রাউনীয় গতি বলে। এটা ধাক্কার কি বলছে দেখো, ব্রাউনীয় গতি কি? কলয়েড কণাগুলি বিস্তার মাধ্যমের কণাগুলির ধাক্কার সময় আঁকাবাঁকা পথে ইতস্তত ঘুরে বেড়ায়, একে ব্রাউনীয় গতি বলা হয়। মানে দেখো, একটা জলের মধ্যে যদি আমরা ধরো টুথপেস্টের একটা কণা যদি ছোট্ট কণা দিয়ে দিই, তাহলে দেখতে পাবো সে আঁকাবাঁকা পথে এইদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এই গতিটাকেই বলা হবে ব্রাউনীয় গতি। এরপরে দেখো, পরের 3 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে দেখো। দ্রবণ 3 ধরনের হয়। একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আনস্যাচুরেটেড সলিউশন, আরেকটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তো এই তিনটি সম্বন্ধে আমরা জানবো। চলো প্রথমে দেখি অসম্পৃক্ত দ্রবণ কি। তো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দ্রবীভূত করার ক্ষমতা থাকে, তবে তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। তারপরে দেখো, সম্পৃক্ত দ্রবণ কি, স্যাচুরেটেড সলিউশন কি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, সেই পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। এই দ্রবণ আর কোনো দ্রাবক গ্রহণ করতে পারে না, এটা হলো সম্পৃক্ত দ্রবণ। ধরো একটা সলিউশন আছে, ধরো একটা দ্রবণ আছে। এই দ্রবণে আমাদের কিছু জল আছে। এই জলের মধ্যে আমরা ধরো এই জলটার মধ্যে আমরা সর্বোচ্চ 100 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারবো। যদি আমরা 100 গ্রাম চিনি দিই, তাহলে কি হয়ে যাবে, সেটা পুরোপুরি দ্রবীভূত হলো, আর সে নিতে পারবে না দ্রাবক না। তাই এই দ্রবণটাকে বলবো সম্পৃক্ত দ্রবণ। আর এর মধ্যে যদি আমরা 100 গ্রামের পরিবর্তে 80 গ্রাম দিই, তাহলে কি হবে? 80 গ্রাম যদি দিই, তাহলে সে আরো 20 গ্রাম ধরার ক্ষমতা রয়েছে এই দ্রবণটার। তাহলে 80 গ্রাম দেওয়ার ফলে এই দ্রবণটাকে কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ। মানে আরো সে যদি গ্রহণ করতে সক্ষম হয়, তাহলে যে দ্রবণটা তৈরি হয় তাকে অসম্পৃক্ত দ্রবণ বলা হয়। এবারে অতিপৃক্ত দ্রবণ কি? ধরো 100 গ্রামই এই দ্রবণটা কি করতে পারে? দ্রাবকণা ধরতে পারে। তার পরিবর্তে যদি এইখানে আমি 110 গ্রাম যদি দিয়ে দিই, তাহলে কি হবে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই দ্রবণটাকে বলবো অতিপৃক্ত দ্রবণ। কি? অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড সলিউশন। এরপর দেখো, বিশেষ শর্তে কোনো সম্পৃক্ত দ্রবণে যদি সর্বাধিক ধারণ ক্ষমতার চেয়েও বেশি দ্রবীভূত থাকে, তবে তাকে অতিপৃক্ত দ্রবণ বলে। এটি অস্থায়ী হয়। অস্থায়ী হয়। তো যদি প্রশ্ন করা হয় কোন দ্রবণ অস্থায়ী দ্রবণ, অ্যান্সার হবে অতিপৃক্ত দ্রবণ। সুপার স্যাচুরেটেড সলিউশন হলো টেম্পোরারি বা অস্থায়ী দ্রবণ। এরপরে দেখো, সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে তা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। ধরো 100 গ্রাম একটা দ্রবণের মধ্যে সে 100 গ্রাম দ্রবীভূত করতে পারে, আমরা 100 গ্রাম দিয়েছি, তাহলে কি হলো? এটা সম্পৃক্ত দ্রবণ। এরপরে এটাকে যদি আমরা নিচের থেকে কি করি? তাপ দিই। নিচের থেকে যদি তাপ দেওয়া হয়, তাহলে কি হবে? সে আরো মানে সম্পৃক্ত হওয়ার ফলে মানে এটা কি অসম্পৃক্ত হয়ে পড়বে। মানে কি বলবো, এটা 100 গ্রাম নয়, আরো বেশি দ্রবীভূত করতে সক্ষম হবে। মানে উষ্ণতা যদি বাড়ায়, তাহলে কি হবে? সেটা সম্পৃক্ত দ্রবণটা কি হয়ে যাবে? অতিপৃক্ত নয়, অসম্পৃক্ত দ্রবণ হবে। বোঝা গেছে? তারপরে দেখো, দ্রাব্যতা জিনিসটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পরীক্ষায় আসে, অনেক সময় আসে। দ্রাব্যতা কি? দেখো, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের সাপেক্ষে দ্রাবকটির দ্রাব্যতা বলে। মানে কি, ধরো 100 গ্রাম দ্রাবক রয়েছে, 100 গ্রাম দ্রাবক মানে 100 গ্রাম জল রয়েছে। এইখানে 100 গ্রাম ধরো জল রয়েছে। এই জলের মধ্যে আমরা ধরো 100 গ্রামে এইখানে যত পরিমাণ মানে ধরো চিনি,
দ্রাব মানে ধরো চিনি, যত গ্রাম চিনি এখানে দ্রাবীভূত হয়ে কি হয়, সম্পৃক্ত দ্রবণ গঠিত হয়, সেই দ্রাবর সংখ্যাটাকে, সেই দ্রাবের সংখ্যাটাকে বলা হয় ওই উষ্ণতায় দ্রাবটির দ্রাব্যতা। বোঝা গেছে? যদি এইখানে 100 গ্রাম জলের মধ্যে 10 গ্রাম, 100 গ্রাম ধরো, আমরা 100 গ্রাম নয়, ধরো কম, ধরো 80 নয়, ধরো 85 গ্রাম চিনি দিলেই কি হয়ে যায়, সম্পৃক্ত হয়, তাহলে এই 85 গ্রামটাই হবে এর দ্রাব্যতা। তার যদি বেশি দিই, 90 দিই, তাহলে কি সেটা আর দ্রবীভূত হবে না, সেটা দ্রাব্যতা হবে না। দ্রাব্যতা কোনটা, এই 85 গ্রামটা। এরপরে দেখো পরের প্রশ্ন, পরের দেখো আমরা গাণিতিক যুক্তির সাহায্যে এটা আমরা দেখব। দেখো দ্রাব্যতা বা সলিউলিবিলিটি বা দ্রাব্যতা, m/m ইন্টু 100 সূত্র। এমটা কি, ছোট এমটা কি, দ্রাবের ভর, মানে যেটা কম থাকে দ্রবণে তার ভর, এবং বড় এমটা কি, দ্রাবকের ভর যেটা বেশি থাকে, গ্রাম। দুটোই কি এককে, গ্রাম এককে নেওয়া হয়েছে। এবার একটা প্রশ্ন দেওয়া হয়েছে, গাণিতিক প্রশ্ন। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট উষ্ণতায় 50 গ্রাম জলে 15 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। মানে 50 গ্রাম ধরো জল আছে, 50 গ্রাম জল রয়েছে, এই 50 গ্রাম জলে 15 গ্রাম কি করা হয়েছে, লবণ, মানে NaCl দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেছে। ওই উষ্ণতায় লবণের দ্রাব্যতা কত? তো দ্রাব্যতার সূত্র কি, m/m ইন্টু 100। দেখো এটা আমরা ভালো করে বুঝি। দ্রাব্যতার সূত্র কি, m মানে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, এটাকেই তো আমরা বলি দ্রাব্যতা। এরপর দেখো দ্রাবের ভরের জায়গায় কত রাখতে পারবে তুমি, এই জায়গাটায় কত রাখতে পারবে, দেখো S ইকুয়াল টু 15/50 গুণিত 100, 50 দুগুণে 100, 2 15 30, 30 হবে এর দ্রাব্যতা। দ্রাব্যতার একক কি, দ্রাব্যতার একক নেই, কারণ কি দুটা, দেখো এইখানেও আছে গ্রাম, এইখানেও আছে গ্রাম, আর দুটা গ্রাম গ্রাম কেটে আর কোনো একক থাকবে না। তাই এখানে বলা হয়েছে দেখো দ্রাব্যতার কোনো একক নেই, কারণ দুটি সমজাতীয় রাশির অনুপাত, তার সমজাতীয়, দেখো গ্রাম গ্রাম, তাই এটা কেটে যাচ্ছে, তাই কোনো একক থাকছে না। এরপর দেখো উষ্ণতার প্রভাব কিসের উপর, এই দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। দেখো তরলে কঠিনের দ্রাব্যতা মানে জলের মধ্যে ধরো চিনি বা লবণ এই সমস্ত, সাধারণত উষ্ণতা বাড়লে তরলে কঠিনের দ্রাব্যতা বাড়ে। যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড। পটাশিয়াম নাইট্রেট হলো এটা, আর এটা হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি, খাদ্য লবণ বা টেবল সল্ট বলা হয় এটাকে। এদের দেখো উষ্ণতা বাড়ালে কি হয়, দ্রাব্যতা বাড়ে। তবে কলিচুন মানে কি, যে ধরো একটা জল নিলে, আর এইখানে তুমি যদি শুকনো চুন দেওয়া হয়, তাহলে জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি হয়, এই কলিচুন তৈরি হয়। এই কলিচুন বা গ্লোবার লবণের সংকেতটা পরীক্ষায় প্রায়ই আসে। দেখো Na2SO4 10H2, এটা হলো গ্লোবার লবণের সংকেত। দেখো এই যে কলিচুন আর গ্লোবার লবণ রয়েছে, এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। মানে তুমি উষ্ণতা তো, টেম্পারেচার তো বাড়াচ্ছ, কিন্তু দ্রাব্যতাটা কমে যায়। কাদের ক্ষেত্রে, এই Na2SO4 10H2 আর CaOH এর হোল 2। বোঝা গেল? মানে এদের উষ্ণতা বাড়ালেও দ্রাব্যতা কি হয়, কমে যায়, এদের কমে যায় কিন্তু এদের বাড়ে। বোঝা গেছে? এরপর দেখো তরলে গ্যাসের দ্রাব্যতা কিভাবে হয়। দেখো উষ্ণতা বাড়লে তরলে গ্যাসের দ্রাব্যতা সবসময় কমে যায়। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে তরলে, ধরো এইখানে তরল রয়েছে, আর এইখানে ধরো কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসও রয়েছে এই জায়গাটাতে। যদি আমরা উষ্ণতা বাড়াই, এইখানে উষ্ণতাটাকে যদি বাড়ানো হয়, তাহলে কি হবে, গ্যাসের দ্রাব্যতাটা কমে যাবে, মানে সেই গ্যাসটা কি হবে, উড়ে যাবে।
তাই দ্রাব্যতাটা কমে যাবে। তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বাড়ালে কম হয়। এই কারণে গ্রীষ্মকালে পুকুরের জল গরম হলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। তার জন্যই দেখবে মাছ বা বিভিন্ন জলজ প্রাণীর বেশি মৃত্যু হয় গরমকালের মধ্যে এই পুকুরের। কারণ কি, জলে অক্সিজেন থাকে, সেটা যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে কি হয়, ওই অক্সিজেনটা উপরে উঠে যায়, আর ফলে জলের মাছ জলের ওপরের দিকে খায় বা মারা যায় অনেক মাছ। এরপর দেখো কলয়েডের বিস্তারিত রূপ। কলয়েডের দুটি অংশ থাকে, একটা কি বিস্তৃত দশা, যা ছড়িয়ে থাকে বা যা কম পরিমাণে থাকে, এবং একটি হলো বিস্তার মাধ্যম, যার মধ্যে ছড়িয়ে থাকে। যেমন জলের মধ্যে যদি আমরা নুন নিয়ে নিই বা লবণ নয়, ধরো এই জলের মধ্যে আমরা সাবুদানা বা সাগু বলে, এই সাবুদানাটা যদি এইখানে দিই তাহলে কি হবে, এই জলের মধ্যে তারা ভাসতে থাকবে, ছড়িয়ে থাকবে সাবুদানাগুলো। ওই সাবুদানাগুলোকে বলা হবে বিস্তৃত দশা, ডিসপার্সড ফেজ, এবং এই জলটাকে বলা হবে বিস্তার মাধ্যম, ডিসপারশন মিডিয়াম। বোঝা গেছে? যার মধ্যে ছড়িয়ে থাকছে। এরপর দেখো বিস্তার মাধ্যম তরল আর বিস্তৃত দশা কঠিন। এরকম উদাহরণ কি? এরকম উদাহরণ হলো সোল। যেমন রংটা কিভাবে তৈরি হয়? দেখবে রংটা একটা পাউডার থাকে রঙের, আর এই পাউডারটাকে দেখবে একটা তরলের মধ্যে দেওয়া হয়, তারপরে কি নাড়ানো হয়, তাহলে কি তৈরি হয়? সোল তৈরি হয়। কালি কিভাবে তৈরি হয়? একইভাবে। এবং গোল্ড সোল, এই রংগুলো কিভাবে তৈরি হয়? তরলের মধ্যে এই কঠিন পদার্থ দিয়ে, আর কঠিন পদার্থ হলো বিস্তৃত দশা, আর তরলটা হলো বিস্তার মাধ্যম, মানে যেটা বেশি পরিমাণে থাকে। এরপরে দেখো তরল আর তরল, মানে বিস্তার মাধ্যমটাও তরল আর বিস্তৃত দশাটাও তরল। এরকম উদাহরণ কি? দুধ। দেখো দুধটার মধ্যে বেশিরভাগ কি থাকে? জল থাকে, আর দুধের পরিমাণ খুবই কম থাকে। তাই পিওর দুধটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো বিস্তৃত দশা, এবং ওই যে জলটা থাকে বেশি পরিমাণে সেটাকে বলবো আমরা বিস্তার মাধ্যম। মাখন, তারপর শ্যাম্পুটাও কি হলো? তরলে মিশ্রণ, কলোয়েডীয় হওয়ার উদাহরণ। তার মধ্যে যেটা দেখো তরলের যে মিশ্রণ হয় তাকে বলা হয় ইমালশন। এটাও পরীক্ষায় প্রায় আসে। এরপরে দেখো গ্যাসটা হবে বিস্তার মাধ্যম, এবং কঠিন বা তরল হবে বিস্তৃত দশা। এরোসল, যেমন ধোঁয়া, কুয়াশা, মেঘ। দেখো মেঘটাই কি আছে? বায়ুটা কি হচ্ছে? বিস্তার মাধ্যম। বায়ুটাকে গ্যাসও বলতে পারি আমরা। আর এর মধ্যে ছোট ছোট ধূলিকণা যে আছে, তার ফলে কি হচ্ছে? কুয়াশা হয়, ধোঁয়া হয়, মেঘ হয় জলীয় বাষ্পের ফলে। তো মেঘের মধ্যে যে জলীয় বাষ্প থাকে তাকে আমরা বলবো বিস্তৃত দশা। আর যে বায়ুটা আছে, বায়ুটাকে আমরা কি বলবো? গ্যাস। এটাকে বলবো বিস্তার মাধ্যম। বোঝা গেছে? এরপর দেখো কঠিন আর তরলে কলয়েড হওয়ার উদাহরণ। দেখো কঠিনটা হবে বিস্তার মাধ্যম, মানে যেটা বেশি পরিমাণে থাকে, আর তরলটা হবে বিস্তৃত দশা, মানে যেগুলি ভাসতে থাকে। যেমন জেলি, পনির, জুতো কালি। কঠিনের উপর তরল দেওয়া হয়। জেলটা কিভাবে তৈরি করা হয়? দেখো একটা কঠিন জিনিস থাকে, তার মধ্যে খুব কম পরিমাণে কোনো লিকুইড দিয়ে বা তরল পদার্থ দিয়ে তৈরি করা হয় জেল। তাই এই জেলটা কিসের উদাহরণ? কঠিনে তরলে কলয়েডের উদাহরণ। এরপরে দেখো ইমালশন বা ইমালসিফায়ার। ইমালশন কি? দুটি অমিশ্রণীয় তরল, যেমন জল ও তেল দিয়ে তৈরি কলয়েডকে ইমালশন বলে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমালশনকে স্থায়ী করার জন্য যে তৃতীয় পদার্থ সামান্য পরিমাণে যোগ করা হয় তাকে বলা হয় ইমালসিফায়ার বা অপদ্রবকারক। যেমন উদাহরণ হলো সাবান, ডিটারজেন্ট, দুধের কেসিন। এরা হলো কি? ইমালসিফায়ারের উদাহরণ।
এরপরে দেখো, বাস শেষ হয়ে গেল। এরপরে এই প্রশ্নগুলো তোমরা নিজের থেকে চেষ্টা করবে। আর কি বলছে আমি একটু হিন্টস দিয়ে দিই। কলোয়েড ও প্রকৃত দ্রবণের দুটি পার্থক্য লেখো। যেমন কলোয়েড কণাগুলোর বেস কি হয় 10⁻⁻7 বা তার বড়, এবং প্রকৃত দ্রবণের কণাগুলোর বেস কত হয় 10⁻⁻8 বা তার থেকেও ছোট। আর কি কলোয়েডের কণাগুলা কি হয় অস্বচ্ছ হয়, আর কি অসমসত্ব হয়, আর প্রকৃত দ্রবণের কণাগুলো কি হয় স্বচ্ছ হয়। স্বচ্ছ হয় তার সাথে সাথে কি হয় সমসত্ব হয়, মানে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। দুটা হলো। এবারে উষ্ণতা বাড়লে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা বাড়ে না কমে? দেখো আমরা পড়লাম উষ্ণতা বাড়লে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কমে যায়। কারণ কি গ্যাসের কণাগুলা বেরিয়ে যায় জলের মধ্য থেকে, তার জন্যই দেখো অক্সিজেনও বেরিয়ে যাবে উষ্ণতা বাড়ালে, কার্বন ডাই অক্সাইডও বেরিয়ে যাবে। তাই দেখবে জলের পুকুরের মাছ গ্রীষ্মকালে কি হয় হাবুডুবু খায়, মানে অক্সিজেন পাওয়ার জন্য উপরে ওঠে। বোঝা গেল। এরপর দেখো দুধকে কেন ইমালশন বলা হয়? কারণ এটা হলো দুটা দুধ এটা হলো দুটা তরলে মিশ্রণ। দুটাই তরল, বিস্তৃত দশাটাও তরল থাকে আর বিস্তার মাধ্যমটাও কি থাকে তরল থাকে। আর এইভাবে কি হয় একটা মিশ্রণ তৈরি হয়। আর এই মিশ্রণে একটা কেসিন প্রোটিন থাকে যেটাকে আমরা বলবো ইমালসিফায়ার। সেটা কি কাজ করে এই তরলের মিশ্রণটাকে মানে স্থায়ী হতে সাহায্য করে। বোঝা গেল? মানে যা স্থায়ী হতে সাহায্য করে ইমালশনে তাকেই বলা হয় ইমালসিফায়ার। যেমন দুধের কেসিন নামক প্রোটিনটা কি হয় এই দুধটাকে স্থায়ী হতে সাহায্য করে। এরপর দেখো দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন কেন? কারণ দ্রাব্যতার দেখো আমরা দেখলাম দ্রাব্যতা কি, যেমন 100 গ্রাম কোনো দ্রাবকে যত পরিমাণ দ্রবীভূত হতে পারে নির্দিষ্ট উষ্ণতা তাকেই বলা হয় দ্রাব্যতা। নির্দিষ্ট উষ্ণতা উল্লেখ করা হয় কেন? কারণ যদি নির্দিষ্ট উষ্ণতা যোগ না করি তাহলে কি হবে, তাহলে দেখবে সেই দ্রাব্যতাটা আর থাকবে না, সেটা কমে যাবে বা বেড়ে যাবে। যেমন এই ক্ষেত্রেই দেখো উষ্ণতা বাড়ালে দ্রাব্যতাটা কি হচ্ছে কমে যাচ্ছে। তাই উষ্ণতা উল্লেখ করা খুবই প্রয়োজন। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে। একবার আবার রিভিশন করে নেবে, 2-3 বার ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।